হাদি হত্যায় ওয়ার্ড কাউন্সিলর সহ 17 জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট। রাজধানীতে কর্মসূচি ইনকিলাব মঞ্চের। ইসিতে 164 আপিল, 15% লুণ্ঠিত অস্ত্র উদ্ধার হয়নি। ইসি সানাউল্লাহ জাপাকে নিয়ে এনসিপির আপত্তি। জকসিতে প্রথমবারের মতো ভোট গ্রহণ শেষে চলছে গণনা, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। রাজধানীতে বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার, ভোগান্তি চরমে, ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি উপদেষ্টা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রাজনৈতিক প্রতিহিংসা ও আওয়ামী বিরোধী অবস্থানের কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এর নেপথ্যে কাজ করেছেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। হাদিকে প্রকাশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বিহাল আছে কার। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে 12 ডিসেম্বর। সেই ঘটনার পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর মোটরসাইকেল আরোহীর গুলির ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদি পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। এমন প্রেক্ষাপটে পালিয়ে যাওয়া ফয়সাল করিম মাসুদকে হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়ার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং হত্যার নির্দেশ বাস্তবায়নকারীদের ধরতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক চেষ্টার পাশাপাশি ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান গোয়েন্দারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনার অংশ হিসেবে শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় শুভাকাঙ্ক্ষী হিসেবে অংশ নেয় ফয়সাল করিম মাসুদ। তারপর ওসমান হাদিকে অনুসরণ করে গুলি করে যাতে কেউ সন্দেহ না করে। জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে গ্রেপ্তার আসামিরা বলেও জানান গোয়েন্দারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, ভারত থেকে খুনিদের ফিরিয়ে আনা, দেশে ভারতীয় কর্মীদের কাজের অনুমতি বাতিল সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয়ে মার্চ কর্মসূচি প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়ের বাজার, মিরপুর এবং উত্তরা। এইচ.এম. মেহেদি হাসানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার ন্যায় বিচারের সুরাহা হওয়ায় ইনকিলাব মঞ্চের এই মার্চ, যার প্রতিপাদ্য মার্চ ফর ইনসাফ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে মঙ্গলবার সকাল 11:30টায় শুরু হওয়ায় মার্চে ইনকিলাব মঞ্চের কর্মী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। কর্মসূচি শুরুর আগে আশ্রিত খুনিদের ভারত ফেরত দিতে না চাইলে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের বিরোধী শক্তিকে ফেরত না দিলে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের কাজের অনুমতি বাতিলেরও দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা।
আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। পরে 10টি পিকআপ ভ্যানে মার্চ রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়ের বাজার, মিরপুর 10 হয়ে বিকেলে উত্তরায় এসে পৌঁছয়। প্রতি পয়েন্টে 4 দফার সমর্থনে সংক্ষিপ্ত বক্তৃতা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, যে কোনো মূল্যে 4 দফা দাবি আদায়ে মাঠে থাকবেন তারা। আমরা বিচার নিয়ে ছাড়বো, আর যদি এই বিচার না হয় আমরা আরো কঠিন আন্দোলনের দিকে যাবো ইনশাল্লাহ। সর্বশেষ যতক্ষণ পর্যন্ত একটা অন্যায়ও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা ততক্ষণ কর্মসূচি যেটা আছে এটা চলমান থাকবে। সন্ধ্যায় বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে রাতে শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে এই মার্চ ফর ইনসাফ। এইচ এম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আপিল করেছেন 164 জন। এদিন নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে এনসিপি। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবার বিষয়েও আপত্তি জানিয়েছে এই দল। আর লুণ্ঠিত অস্ত্রের প্রায় 15% এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন 15 লাখের বেশি প্রবাসী। বিস্তারিত দেখুন শিউলি রায়ের রিপোর্টে। মনোনয়নপত্রে যাচাই বাছাইয়ের প্রাথমিক বৈতরণী পার হতে না পারা প্রার্থীদের ভিড় এখন আগারগাঁও নির্বাচন ভবনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচনী দৌড়ে টিকে থাকতে তারা এখন আইনি লড়াইয়ে। প্রথম 2 দিনে 164 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় ভুল, ঋণ খেলাপি ও সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অভিযোগে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের আপিল এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে মিরপুর মডেল থানায়। প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম। ইনি ওই মামলা সম্পর্কে কিছু জানেন না। সংশোধন ওখানেই করা যেতে পারত, কিন্তু কেন সেটা আমাদেরকে এই ঝামেলা পোহাতে হলো। এদিকে মনোনয়ন যাচাই বাছাই ইসির পক্ষপাতিত্বমূলক আচরণের পাশাপাশি প্রশাসন একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন তিনি। অভিযোগ আছে ইসলামী আন্দোলনেরও। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, লুণ্ঠিত অস্ত্রের প্রায় 15%ই এখনও উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো অবস্থাতেই দেশে অস্ত্র প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে জানিয়ে কমিশনার সানাউল্লাহ আরও বলেন, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। এদিকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য সোমবার শেষ দিন পর্যন্ত নিবন্ধন করেছেন 15,33,682 জন প্রবাসী ভোটার, যাদের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি প্রবাসীরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের 4টি থানার মধ্যে মঙ্গলবার বৈঠকে অংশ নিয়েছিলেন বনানী থানার নেতাকর্মীরা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ
থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসির জানিয়েছেন, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মত বিনিময়ের অংশবিশেষ। পর্যায়ক্রমে বিভিন্ন থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 আসনে ভোটারদের কি সমস্যা আছে তা চিহ্নিত করে সেই বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানিয়েছেন তিনি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে 17 আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরকরণের জন্য নেতাকর্মীরা যেই সমস্যাগুলো ওনার কাছে দিয়েছেন অর্থাৎ ভোটারদের কাছ থেকে সেগুলো ইশতেহার আকারে এটি প্রকাশ করা হবে এবং যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে। আওয়ামী লীগ একটি ভারতীয় দল উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ছিল ভারতের সেবাদাস। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের জন্য সমতার দেশ করতে চায়। কক্সবাজার ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে কক্সবাজার চকরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। দোয়াপূর্ব আলোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত ছিল প্রতিবেশী রাষ্ট্রের সেবাদাস। দেশকে পরিণত করেছিল একনায়কতান্ত্রিক শাসনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ 15-16 বছর এই দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। পতন হয়েছে সেই ফ্যাসিবাদী শক্তির, আশ্রয় লাভ করেছে কোথায়? তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, বিএনপি একটি সমতার বাংলাদেশ গড়তে চায়। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। ভোট উৎসব শেষে এখন চলছে গণনা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যদিও নির্বাচন ঘিরে প্রার্থীরা দফায় দফায় সংবাদ সম্মেলনে অনিয়ম ও পাল্টাপাল্টির অভিযোগ করেছেন। জুবাইর প্রধানের রিপোর্ট। 2005 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর 2 দশক পেরোলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। সবশেষ নির্বাচন হয়েছিল 1987 সালে। তখন প্রতিষ্ঠানটি ছিল জগন্নাথ কলেজ। তাই ছাত্র সংসদ নির্বাচনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শীতের দাপট উপেক্ষা করেই ভোর থেকে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে। আজকে আমাদের বলা হচ্ছে যে যৌবনের প্রথম ভোট, যোগসু। একটা উৎসব মুখর একটা অবস্থা, মানে প্রচুর এনজয় করছি আমরা সবাই। শিক্ষার্থীদের দাবিগুলো যারা সামনে উপস্থাপন করবে, আমরা তাদেরকেই ভোট দিয়ে আগায় রাখবো। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ মোট 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 8 জন প্রার্থী। নির্বাচনী উৎসবের মাঝেই আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন প্রধান দুটি ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা দেখেছি যে অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে, সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে। এই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায় সারার কথা বলছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন
বলেন সংবাদ সম্মেলন করেন। তিনি কেন্দ্রের ভেতরে ছাত্রদলের পোলিং এজেন্টদের ভোটার স্লিপ বিতরণের অনিয়মের অভিযোগ তোলেন। নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল, তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে। এটি যারা এই লিস্ট সরবরাহ করেছে তাদের ব্যাপারেও অ্যাকশন গ্রহণ করতে হবে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সতর্কতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজিব, ভোট গণনার কোনো তথ্য কি পেয়েছেন? কোনো ফলাফল হাতে এসেছে কিনা? এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? তথা উৎসবমুখর পরিবেশে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পর কিন্তু এখনো ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। প্রায় 4 ঘন্টা অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এখনো ভোট গণনা শুরু না হওয়াটা আসলে বলা চলে যে ছাত্ররা বা শিক্ষার্থীরা যেটি বলছিলেন অব্যবস্থাপনার একটি ছাপ বলা যায়। কিন্তু নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে ভোট গণনা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত ভোট গণনা শুরু করতে পারেনি এই নির্বাচন কমিশন। সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপারগুলো রাখা আছে, ব্যালট বক্সগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে যারা প্রার্থী রয়েছেন কিংবা পোলিং এজেন্ট রয়েছেন তাদেরকে এই অডিটোরিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এই অডিটোরিয়াম থেকে বাইরে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছিলাম যে কখন নাগাদ আসলে ভোট গণনা শুরু হয়, যেটা আসলে এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সুতরাং বলা যায় যে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে ফলাফল পাওয়ার ক্ষেত্রে। সেটি হয়তো মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে এমনটি আমরা ধারণা করছি। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যদি একটু বলে রাখি, পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখনও সেটি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় তার আশপাশের এলাকায় কিন্তু আমরা তাদেরকে অবস্থান করতে দেখেছি এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রথমবারের মতো তাদের এই ছাত্র সংসদ নির্বাচনে আসলে কারা বিজয়ী হয়ে আসেন সেই অপেক্ষায় কিন্তু তারা এখনও আছেন। সেই অপেক্ষাটি হয়তো মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে, যেহেতু এখনও ভোট গণনা আসলে শুরু হয়নি। আর তাছাড়া যদি একটু বলি যে হল সংসদ নির্বাচনে 77% ভোট পড়েছে এমনটা আমরা জানতে পেরেছি এবং যেই ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেখানে 65% ভোট পড়েছে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশন সূত্রে জানাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ কথা। যশোর নির্বাচনে ভোট গণনার খবর জানছিলাম। বঙ্গোপসাগরের তলদেশে প্লাস্টিকের অস্তিত্ব, জেলিফিশের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি একথা বলেন। গত বছরের 21শে অগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত 8টি দেশের 25 জন বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপ চালানো হয়, যার মধ্যে 13 জন ছিলেন বাংলাদেশে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বৈঠকে গবেষণা উপাত্ত তুলে ধরেন। তিনি জানিয়েছেন, গবেষণায় 65 প্রজাতির নতুন জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেলেও পরিবেশগত ভারসাম্যহীনতার চিত্র ফুটে উঠেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের সংকট। চাহিদা থাকলেও এলাকার খুচরা দোকানগুলোতে মিলছে না সিলিন্ডার। অনেক খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত গ্যাসের সন্ধান পেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত 700 থেকে 800 টাকা। এদিকে অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিক দাম বাড়িয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলছেন, এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যেসব বাসায় পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস সংযোগ নেই তাদের অন্যতম ভরসা এলপিজি গ্যাসের সিলিন্ডার। কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই উধাও হতে শুরু করে এই গ্যাস সিলিন্ডার। এরপর নতুন বছরে সরকার দাম সমন্বয় করে 53 টাকা বাড়ানোর পরও সংকট কাটেনি, বরং এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন দোকান ঘুরেও গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না ক্রেতারা, যদিও বেশিরভাগ দোকানেই তালা ঝুলতে দেখা যায়। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে
দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। আগে তো গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে গ্যাস আসে না, বাসায় দেওয়া যেত, আর এখন গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে এখন বলে কোনো গ্যাসই নাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আপনারা এই সিন্ডিকেটের কবলতে আমাদের মুক্ত করেন। গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্নার কাজ। অতিরিক্ত দামে গ্যাস কিনে সাধ্যের সাথে ব্যয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। কালকে তো সারাদিন রান্না করতেও পারিনি, গ্যাসের জন্য টাকা থাকতেও তো আমরা নিয়ে আসতে পারছি না, ডবল দাম হয়ে গেছে। হিসেব তো করতে হয়, আমাদের নিত্যদিনের সংসারে কত বাড়তি খরচ না, এটা একটা 2800 কথা হই না আনি নাই, না আনার পরে পরে কালকে রুটি না এমনি পাউরুটি কিনে না খাইছি, সকালে মনে না খাওয়ার মতোই। যদিও সরকারের হিসাব মতে গেল নভেম্বরের তুলনায় গত ডিসেম্বরে 21% বেশি এলপিজি গ্যাস আমদানি হয়েছে। তবে বিক্রেতারা গ্যাস সিলিন্ডারের সরবরাহ সংকটের অজুহাত দিয়ে দোষ চাপাচ্ছেন ডিলারদের উপর। ভাই মাল দিব তো 14 তারিখে ভাই, আমাদের প্ল্যান্টে গাড়ি আটকে রয়েছে, মাল আসলে তারপরে মাল দেবো। আপনার মালটা কই থেকে দেবো আমরা তো পাইতে হইব। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, কারসাজির মাধ্যমে ব্যবসায়ীরা এলপিজির দাম বাড়াচ্ছেন। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভয়াবহ সিন্ডিকেটের কবলে ঢাকা দক্ষিণ সিটির জন্ম নিবন্ধন সেবা। কয়েক হাজার টাকা খরচ করে ঘরে বসেই মিলছে জন্ম নিবন্ধন সনদ। এমন অবৈধ কাজে জড়িত খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সরকারি ফির বাইরে কয়েক গুণ টাকা হাতিয়ে নিচ্ছে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। তৃতীয় শ্রেণী থেকে শুরু করে নির্বাহী কর্মকর্তাও জড়িয়েছেন এই সিন্ডিকেটে। ঢাকা দক্ষিণ সিটির বেশিরভাগ অঞ্চলে এমন চিত্র উঠে এসেছে এনটিভির অনুসন্ধানে। বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। প্রতিদিনই জন্ম নিবন্ধনের জন্য ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়ে ভিড় করেন সেবা প্রত্যাশীরা। কখনো সার্ভার সমস্যা, আবার কখনো কর্মকর্তাদের উদাসীনতায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় অনেকের। কিন্তু 50 টাকার জন্ম নিবন্ধন 5 থেকে 6 হাজার টাকা খরচ করলেই ভোগান্তি ছাড়া ঘরে বসে পাওয়া যায় এই সোনার হরিণ। পরিচয় গোপন করে আঞ্চলিক কার্যালয়ের পাশের একটি কম্পিউটার দোকানে এনটিভি টিম। তথ্য আছে, কার্যালয়ের কর্তা ব্যক্তিদের সাথে মিলে দ্রুত জন্ম নিবন্ধন করতে পারেন তিনি। আশ্বাসও দিলেন তেমনটাই। মুঠোফোনে যোগাযোগ করতে দেখা যায় অঞ্চল 5-এর এক কর্মচারীর সাথে। আমি একদম খোলা বাংলা, আমি আপনাদের যে অফার সম্পূর্ণ দুর্নীতির কাজ করতে গেলে মানে বিকাশ 7 দিনের কাজ আপনাদের আমি দেখাগুলো কয়েক ঘন্টা দিতেছি, এটা মানে ইলিগাল কাজ না। এটা কিভাবে করতেছে? ওই লোকের ঘুষ খাওয়ায়া, ওই লোকের টাকা খাওয়ায় তারপরে করতেছে। 3000 দিতে হবে। হ্যাঁ ভাই, এরকম রিস্কের কাজ। এবার অন্য এক কার্যালয়ে সিন্ডিকেটের খোঁজে আমরা। মুঠোফোনে যোগাযোগ করা হলে জন্ম নিবন্ধন করে দেওয়ার আশ্বাস পাওয়া যায় অপর প্রান্ত থেকে। জন্ম নিবন্ধন করে দিতে পারবো, আর জন্ম নিবন্ধনের সাথে সাথে পেমেন্ট দিতে হইব। আমি জন্ম নিবন্ধন আপনার করে অনলাইনে চেক করে দেখবেন, আমি তারপরে পেমেন্ট দিবেন। এভাবে হইলে আমি করে দিতে পারবো। আর মৃত্যু সনদের বিষয়টা হইতেছে 2 দিন সময় দিতে হইব। আজকে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, যদি না পারি তো কালকে হইব। দুটা মিলে আপনার লাগবে 2900 টাকা। মাত্র 2 ঘন্টার মধ্যে 3000 টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন করে দিলেন এ চক্রের সদস্য। অভিযোগ আছে, এই অর্থের ভাগ পান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বার্থ রেজিস্ট্রার, অফিস অ্যাসিস্ট্যান্ট ও দালালদের প্রতিনিধিরা। আরও ভয়ঙ্কর তথ্য আছে, সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করা এসব জন্ম নিবন্ধন হচ্ছে কার্যালয়ের বাইরে থেকে। অর্থাৎ যে সকল জন্ম নিবন্ধন করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে, তা নথিভুক্ত হচ্ছে না আঞ্চলিক কার্যালয়ে। রাত 12টার পরই গোপনে কার্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশে চলছে অনিয়মের এই মহা উৎসব, যার সত্যতা পাওয়া গেছে অঞ্চল 3-এর কার্যালয়ে। দালালের মাধ্যমে হাতে পাওয়া জন্ম নিবন্ধনগুলোর নথি চাইলে তা দেখাতে ব্যর্থ হন হাসনা রহমান নামের এই নারী। এখানে কিছু জন্ম নিবন্ধন হয়েছে যেগুলো হচ্ছে এন্ট্রি হয় নাই। কেমনে বুঝলেন? আমাদের কাছে তথ্য আছে, আপনি একটু এন্ট্রি খাতাটা আমাকে দেন। আমি তো স্যারের অনুমতি ছাড়া দেখো। অনুমতি নেন। স্যার তো নাই। ফোন দেন। স্যার তো মিটিং এ, আমি কেমনে করব? জাস্ট আমি ক্রস চেক করব, আমি এন্ট্রি খাতাটা একটু দেখব, আর কিছুই না। তো আমি স্যারের অনুমতি ছাড়া আপনার এন্ট্রি খাতা দেখাতে দিতে পারবো না। এমন প্রতারণার সমাধান কি? এ প্রশ্ন ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। আপনি যে অভিযোগগুলো বলছেন, এটা আমার খতিয়ে দেখব। যদি এরকম হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কোনোভাবে সুযোগ নাই যে আমার জন্ম নিবন্ধনের যে নিবন্ধন ফি আছে 50 টাকা, সেটা জনগণের কাছ থেকে আমরা নিই, এবং এটাও অনলাইনে কিন্তু সিস্টেম।
শুধু অর্থ আত্মসাৎই নয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে আসা জন্ম নিবন্ধন তৈরির মাধ্যমে বাড়তে পারে অপরাধ। যাচাই বাছাই ছাড়া দ্রুত জন্ম নিবন্ধন করায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, অতীতে যার উদাহরণও আছে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। জুলাই অগস্ট গণঅভ্যুত্থান দমনে কারফিউ জারি নিয়ে ট্রাইব্যুনালে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর আসামি পক্ষের আইনজীবী। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং সালমান এফ রহমানের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে তারা পরস্পর বিরোধী মত দিয়েছেন। আগামী 12 জানুয়ারি এই মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যায় উস্কানি, প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। গত 4 ডিসেম্বর সেই অভিযোগ আমলেও নেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয় সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে ফোনালাপে ইন্টারনেট বন্ধ রাখার এবং কারফিউ দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন তাদের আইনজীবী। বলেন, কারফিউ জারি করা হয়েছিল জানমালের নিরাপত্তার জন্য। কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা আন্দোলন করছে, ঘরের বাইরে বেরিয়ে এসছে, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করা। সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমলেও গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছিলেন। কারফিউ জারির কোনো আইনগত অপরাধ নাই, এইটা আইনে প্রোভাইড করে। তবে কারফিউ নিয়ে পাল্টা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, 1400 মানুষকে হত্যা করা হয়েছে কিনা আসামি পক্ষের এমন প্রশ্নের চেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা, আর আসামিরা এসব অপরাধ করেছেন কিনা। জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম, সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল। সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ, পরিকল্পনা, যেটাকে আমরা ক্রাইম হিসেবে আদালত উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে আনা অপরাধের সত্যতা রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায় প্রসিকিউশন। তবে আসামি পক্ষের আইনজীবী মনে করেন, তার মক্কেলদের বিরুদ্ধে কোনো তথ্য উপাত্তের মাধ্যমে অপরাধ প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তাই তাদের খালাস চান তিনি। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। এবারে নার্সিস সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের 4টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। বড় 2 রাজনৈতিক দল বিএনপি, জামায়াতের পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের তথ্য ছবিতে দেখুন ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ফরিদপুর জেলার 18 লাখ ভোটারের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন 4টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। একসময় এই এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রক কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। তবে নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর নতুন ভোটার। যে প্রার্থী দেশের দিক তাকাবে, সমাজের উন্নয়ন করবে, দরিদ্রতা ঘুচাবে, এমন প্রার্থীকে সাধারণ জনগণ ভোট দেবে। বেকার সমস্যা দূরীকরণের জন্য প্রার্থীর অবশ্যই বেকারদের কর্মসংস্থান করার লক্ষ্যে যা যা করা লাগে এরকম একজন যোগ্য প্রার্থীকেই তরুণ প্রজন্ম এবার ভোট দিবে। রাজনৈতিক দলগুলোর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মাঠে সরব বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। গতানুগতিক প্রচারের বাইরেও বিভিন্ন কর্মসূচি পালন করে ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলার 4টি আসনে বিএনপির কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রার্থী হয়েছেন। আমাদের নারীরা, বোনরা, আমাদের মুরব্বীরা যারা এখানে আছে তারা যেন ভালো স্বাস্থ্য সেবা পায়, তারা যেন এখানে নগরকান্দা সালতায় ভালো হসপিটাল প্রয়োজন, এখানে আরো শিক্ষা কেন্দ্র প্রয়োজন, সেটা যেন আমরা করতে পারি, সেই দিকে আমার মনোনিবেশ থাকবে। আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকলে, আমার হাতকে শক্তিশালী করলে আমি আপনাদের পাশে থাকতে পারবো, আপনাদের জন্য কাজ করতে পারবো, আপনাদের উন্নয়নে কাজ করব। ভাঙ্গা তরুণদের
কর্মসংস্থান, ভাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, এটা আমার স্বপ্ন এবং আমি বেঁচে থাকলে ভাঙ্গা এটা আমরা করবো। অন্যদিকে জামাতে ইসলামীর প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, সোহরাব হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল তাওয়াব, মাওলানা সরওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ফরিদপুর 4 আসন থেকে আমরা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে দাড়িপাল্লা মার্কাকে আমরা সংসদে একটি আসন উপহার দিতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝা যায় সেটা যদি থাকে তাহলে আশা করা যায় সারা দেশে, এই ফরিদপুরে আসন তো বটেই, সারা দেশে ইনশাআল্লাহ জামাত ইসলামের দাড়িপাল্লা মার্কা নিয়ে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। খেলাফতে মজলিস, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এনটিভি নিউজ ডেস্ক। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2 কোটি লিটারের বেশি ভোজ্য তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া অত্যাবশ্যকীয় কিছু টিকা কেনার অনুমোদনও দেয়া হবে এই বৈঠকে, যা ইউনিসেফের মাধ্যমে ক্রয় করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর সালেউদ্দিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় রাজস্ব বোর্ডকে পৃথকীকরণের কাজ সমাপ্ত করা হবে। এবার ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন হলেও মাঠের খেলায় তেমন প্রভাব পড়বে না বলেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছে, পরের বার থেকে আইপিএল নিলামে নাম দেবার আগে ভাববেন তিনি। কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বদলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসির কাছে বিসিবির দেয়ার চিঠির উত্তর এখনও মেলেনি। তবে বিশ্ব আসরের সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ গেলেও এতে বড় ধরনের সমস্যা হবে না। বিপিএলের অনুশীলনের পর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা জাতীয় দলের এই অলরাউন্ডার এই কথা জানান। না, আসলে আপনি যদি চিন্তা করেন, জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হয়। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা জাতীয় দলের পেসার বলছেন, পরের বার আইপিএল নিলামে নাম দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না, যে প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। বিপিএল শেষ হতেই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর খেলতে বিমান ধরবেন সাইফুদ্দিন, তানজিম সাকিবরা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। আইপিএল সম্প্রচার বন্ধে প্রভাবিত হবে না বাংলাদেশের অর্থনীতি কিংবা সরকারি ক্রয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্যদিকে এই ইস্যুতে ঢাকার অবস্থান যথাযথ বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর এটাকে অ্যাগ্রিভেট করবে না, এটা দুই দেশই ইস্যু করবে। আপনার অনেক এক্সাম্পল, হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই, হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো। আর এর আগে তো ইস্ট ওয়েস্ট জার্মানি যেত। যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, তো এটা দুই পক্ষ একটু বিবেচনা করে এটা কৃষি হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ, মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
হাদি হত্যায় ওয়ার্ড কাউন্সিলর সহ 17 জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট। রাজধানীতে কর্মসূচি ইনকিলাব মঞ্চের। ইসিতে 164 আপিল, 15% লুণ্ঠিত অস্ত্র উদ্ধার হয়নি। ইসি সানাউল্লাহ জাপাকে নিয়ে এনসিপির আপত্তি। যকসুতে প্রথমবারের মতো ভোট গ্রহণ শেষে চলছে গণনা, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। রাজধানীতে বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার, ভোগান্তি চরমে, ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি উপদেষ্টা। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।